বেশ কয়েকটা স্টেপ আছে, 1 2 3। সুইমিং পুলটা যে আসলে এত ম্যাসিভ হবে এটা আসলে গেস করতে পারিনি। যদি বাংলাদেশ হইতো এতক্ষণে এখানকার গার্ডগুলো এসে বলতো আসসালামু আলাইকুম স্যার কিছু দেন। যারা সাজেকে গেছেন তারা বুঝবেন এই রোডগুলো আসলে কতটুকু রিস্কি। ব্রেকটা এখন ফেল মারলেই হয়েছে কাম। আমার বাইকের থেকে এটাই ভালো, অনেক কমফোর্ট, চালায় অনেক মজা। ওদেরকে বললে ওরাই এটা করে দিবে একদম ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এইটা হচ্ছে এই পাশে হচ্ছে বিচ। তো গতকালকে আমরা হচ্ছে এই স্কুলটা ভাড়া নেই, আর রাতে জাস্ট কয়টা 2টার দিকে আমরা এখানে স্কুটিটা রেখে হোটেলে যাই। এই স্কুটিটা আমি এখন পর্যন্ত কোথাও গিয়ে তালা দেই নাই বা লক করি নাই, এইভাবে এখানেই রাখা দিচ্ছি হেলমেট সব সহ। এখানে কোনো প্রবলেম নাই। দেখেন এখন আজকে এই টাইমে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। যদি বাংলাদেশ হইতো এতক্ষণে এখানকার গার্ডগুলো এসে বলতো আসসালামু আলাইকুম স্যার কিছু দেন। হ্যাঁ, তো এখানে আসলে ওই ধরনের কোনো সিস্টেম নাই। আর এখন আমরা হচ্ছে আরেকটা হোটেলে যাচ্ছি, ওই হোটেলে গিয়ে চেক ইন করবো, চেক ইন করে দেন আমরা বের হবো। থাইল্যান্ড সিরিজের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। গতকালকে আপনারা দেখেছেন আমরা ব্যাংকক থেকে ফুকেটে আসছি এবং ফুকেটের অনেক অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করছি এবং আপনাদেরকেও দেখিয়েছি রেস্টুরেন্টটা কেমন। এখন যাচ্ছি আমাদের আরেকটা হোটেলে, সেকেন্ড হোটেল আর কি। আমরা ট্রাই করছি এক এক দিন এক এক রকম হোটেলে থাকার, যেন আলাদা রকম একটা ভাইব পাওয়া যায়। সো আজকে যে হোটেলটা বুক করছি এটা হোটেল কাম রিসোর্ট। বুকিং করার সময় ছবি দেখে যা বুঝলাম, সো এখন বাকিটা আসলে যাওয়ার পরে দেখলে বুঝতে পারবো। ফুকেটের এই রাস্তাগুলো এত ক্লিন, এত সুন্দর, আসলে এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। যদিও বিকেল বা সন্ধ্যার দিকে একটু ট্রাফিক হয়ে যায়, আর ট্রাফিকগুলো মেইনলি ট্যুরিস্টদের জন্যই হয়। ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে বাইক ইউজ করে, স্কুটি ইউজ করে, সো বাইকের একটা ট্রাফিক লেগে যায়। এখন যে রোড দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি এই রোডটা মেইনলি আমাদের হোটেলের রাস্তা, একদম সোজা খাড়া উপরের দিকে উঠে গেছে। নিচে থেকে দেখলেও অনেকটা মনে হয় যে সাজেকে চলে আসছি। এখন জাস্ট বামের দিকে ঘুরে হাতের ডান পাশে আমাদের রিসোর্টটা, মেইনলি রিসোর্ট বলতে হোটেলটা আর কি। এটা আমাদের হোটেলের এন্ট্রি গেট। বাইরে থেকে দেখতে বেশ বড় সড়ো, আসলে এতটা বড় হবে এটা আমরা এক্সপেক্ট করি নাই। বুকিং দেওয়ার সময় শুধু রুমের ছবি আর সুইমিং পুলের ছবিটা দেখছিলাম। অ্যান্ড এখানে বেশ কিছু বাইক পার্ক করা আছে, সম্ভবত সব ট্যুরিস্টদের বাইক। এখন আমরা জাস্ট বাইকটা এখানে পার্ক করে চেক ইন করবো কাউন্টারে গিয়ে। রিসিপশনে গিয়ে আমাদের বুকিং নাম্বার দেখাইতে হবে। সিঁড়ি দিয়ে সোজা উঠেই একদম নাক বরাবর রিসিপশন, এবং রিসিপশনের ডান পাশেই ওদের রেস্টুরেন্টটা। আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা এই হোটেলটা বুক করছিলাম এখানে আসার পরে, মেনলি ফুকেটে আসার পরে বুক করছিলাম। অনেকে বলে যে আগে থেকে বুকিং না করলে অনেক দাম বেশি পড়ে বা ভালো পাওয়া যায় না। যদিও আমরা অফ সিজনে একটু আসছিলাম, অফ সিজন বলতে এতটা অফ সিজন ছিল না, মোটামুটি ভালোই ট্যুরিস্ট আছে আশেপাশে। সো আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা হোটেলটা পেয়ে গেছি। তারা খুব নাইসলি আমাদেরকে ওয়েলকাম করলো। এখন আমাদের মোবাইল থেকে জাস্ট ওদেরকে একটা বুকিং নাম্বার শো করাইতে হয়, মানে অনলাইন যে বুকিং নাম্বারটা, তাহলে ওরা আমাদের রুমটা কনফার্ম করবে। এ ধরনের ট্যুরে আমরা মেইনলি চেষ্টা করছি খুব কম পরিমাণে ব্যাগ নিয়ে আসার, যেন ব্যাগগুলো ক্যারি করতে খুব একটা কষ্ট না হয়। মেইনলি আমাদের খুব বেশি দরকারি যে জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র আছে সেগুলোই আমরা ক্যারি করার চেষ্টা করেছি, কারণ অতিরিক্ত ব্যাগ হয়ে গেলে আসলে একসাথে বেশ কয়েকটা দেশে ঘোরা খুবই টাফ হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। আর যদি বলি বাজেট ট্যুরের কথা, সেক্ষেত্রে তো আরেকটা প্যারা হয়ে যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লাইটে একটা লাগেজের চার্জ থাকে, যেটা মোটামুটি খুব ভালো পরিমাণেই বেশি। সো আপনি যখন একটা বাজেট এয়ারলাইন্সে ফ্লাই করবেন, দেখা যাচ্ছে যে সেখানে ম্যাক্সিমাম 7 কেজি বা 8 কেজি বা 10 কেজি একটা ব্যাগের ওয়েট দেওয়া থাকে। সো এর বেশি আপনি নিতে গেলে অনেক হিউজ একটা চার্জ লাগে, যেই টাকা দিয়ে আপনি আরেকটা ফ্লাইটের টিকিট কাটতে পারেন। সো আমরা এই জন্য চেষ্টা করেছি অনেক কম পরিমাণে ব্যাগ নিয়ে আসার। আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা বাজেট ট্যুর করতে চান, চেষ্টা করবেন ছোট ছোট ব্যাগ নেওয়ার এবং যত দরকারি জিনিসপত্র সেগুলাই নেওয়ার, মানে অদরকারি জিনিসপত্র খুব কম নেওয়ার চেষ্টা করবেন। চেক ইন কমপ্লিট করে চলে আসি আমাদের হোটেল রুমে। রুমটা মোটামুটি বেশ সুন্দর, একটা রিসোর্ট হিসাবে এবং প্রাইস হিসাবে আমাদের রুমটা খুবই পছন্দ হয়েছে, মোটামুটি বেশ বড়। বাংলাদেশি টাকা এই রুমের দাম পড়েছে মাত্র 2300 টাকা। এসি আছে, টিভি আছে এবং ইলেকট্রিক কেটলি আছে, একটা ফ্রিজ আছে, আলমারি আছে এবং লকার তো অবশ্যই থাকতে হবে থাইল্যান্ডে যেহেতু আসছেন। এবং ওয়াশরুমের কথা, মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুমটা অবশ্যই অনেক ক্লিন এবং একদম সেপারেট করা। গোসল করার জায়গাটা আলাদাভাবে গ্লাস দিয়ে দেওয়া এবং পাশে একটা সুন্দর বেলকুনি আছে, আপনার চাইলে এখানে স্মোক বা বসে আড্ডা দিতে পারেন। এবং তার পাশেই অন্য একটা হোটেলে প্রাচীর দেওয়া। মোটামুটি বলতে গেলে হোটেলটা আমাদের খুবই পছন্দ হয়েছে। খিদে লাগছে প্রচুর,
কাপ নুডলস কিনে নিয়ে আসছিলাম, ওটাই এখন বানাবো। তোমার সব ছবি সব ভিডিওতে একটা ব্যাগই। ওইটাই ইম্পর্টেন্ট সবচেয়ে, ওর মধ্যেই সব কিছু আছে, ওটা হারাইলে দেশে ফেরত যেতে হবে না। একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ধোয়াই থাকে এগুলো এখন ধোয়া থাকে না, আমার হাতে না। শুধু- তুমি সারা রাস্তায় মানুষজনের এই ময়লা টয়লা ইয়া করে এসে ওই হাত দিয়ে তুমি খাও। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। বেশ কয়েকটা স্টেপ আছে, 1 2 3। একদম প্রথমে পানি এখান থেকে নিচে যাচ্ছে, তারপর ওখান থেকে আবার নিচে যাচ্ছে। ওয়েদারটা মোটামুটি সুন্দর, বাট যেহেতু ছবি তুলবো সেক্ষেত্রে ওয়েদারটা আসলে আমাদের জন্য পারফেক্ট না, কারণ সানি ওয়েদার ছাড়া ছবি সুন্দর আসে না। আকাশ অনেক মেঘলা, আজকে সমুদ্রে ঘুরে মজা পাবো না। আমরা বুকিং করার সময় আসলে ভাবছিলাম যে সুইমিং পুল আছে মোটামুটি, বাট সুইমিং পুলটা যে আসলে এত ম্যাসিভ হবে এটা আসলে গেস করতে পারিনি। 3টা স্টেপে, এটা একটা স্টেপ, তারপরে এইখান থেকে এই যে সামনে আস্তে করে পানিগুলো পড়তেছে, এখানে আরেকটা স্টেপ, এখান থেকে পড়তেছে, এদিকে আবার এদিক দিয়ে হাঁটাও যায়, জায়গাটা আছে। আর এইখান থেকে হচ্ছে একদম ফাইনাল স্টেপ হচ্ছে এইটা। ডিয়ার গেস্ট, প্লিজ ডু নট ডাইভ অর জাম্প ফ্রম দিস এরিয়া। এই জায়গাটা অনেক উঁচু, এই স্টেপটা, সো এর জন্য ওরা লিখে রাখছে যে এখান থেকে কেউ আর লাপটাপ দিয়েন না। এই দিক দিয়ে পানি পড়তেছে, এটা আরেকটা স্টেপ। অল ওভার বিশাল বড় একটা সুইমিং পুল। আর এগুলো হচ্ছে কাঠগোলাপ গাছ, এইখানে আছে, ওইখানে আছে। সুইমিং পুলের মাঝখান দিয়ে এই দিক দিয়ে হাঁটার মতো জায়গা করে দিছে। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরোচ্ছি, একটু বিচের দিকে যাব। এরকম রোডে আসলে আমার চালানোর অভিজ্ঞতা নাই, যারা সাজেকে গেছেন তারা বুঝবেন এই রোডগুলো আসলে কতটুকু রিস্কি। দেখাও রোডটা, দেখাও। ব্রেকটা এখন ফেল মারলেই হয়েছে কাম। নিজেদের একটু ধরো ঘুরে। খুবই ক্লিন একটা রোড, ভালোই লাগতেছে। আই উইশ বাংলাদেশে এরকম রোডগুলো ক্লিন হইতো। এরকম রোড দিয়ে আসলে বাইক চালাইতে মজাই আলাদা। পাশে এত সুন্দর একটা ব্রিজ, বাইকটা এখানে রেখে দিব, দিয়ে একটু এক্সপ্লোর করব। আসলে স্কুটি চালায় তো অভ্যাস নাই, তো প্রথম যখন চালাই খুবই অকওয়ার্ড লাগছে, মানে কেমন আনইজি ফিল করছি। বাট 2 দিন ধরে চালাচ্ছি তো আজকে মনে হইতেছে যে আসলে আমার বাইকের থেকে এটাই ভালো, অনেক কমফোর্ট, চালায় অনেক মজা, খুবই রিল্যাক্সে চালানো যায়। কম টাকায় খাবার খাওয়ার একটা ট্রিক্স শিখাই দিচ্ছি আজকে আপনাদেরকে। সো থাইল্যান্ডে বলেন, সরি ব্যাংককে বলেন আর ফুকেট বলেন, সব জায়গায় 7-Eleven প্রচুর। দেখা যাচ্ছে যে 500 মিটার 800 মিটার পরপরই একটা করে আপনারা 7-Eleven পাবেন। তো 7-Eleven-এ ওরা হচ্ছে ফ্রোজেন ফুড সেল করে, প্রত্যেকটা আইটেম ফ্রিজ করা থাকে। তো ওইগুলোর প্রাইস আসলে অনেক কম হয়। অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ আমি ফ্রোজেন ফুড কিনবো, কিনে ওটা গরম করবো কোথায়, ওটা তো আবার ওভেনে করতে হবে।
ওদেরকে বললে ওরাই এটা করে দিবে একদম ফ্রি অফ কস্ট। সো ওই ট্রিক্সটা আসলে শান্তা বের করছে। তো ওদেরই এখানে ওভেন অ্যান্ড সব কিছু পাওয়া যাবে। তো ব্রেকফাস্টের জন্য আপনারা এখানে আপনার প্যাটিস ও হুট করে একদিন 7-11-এ ঢুকে প্রায় আধা ঘন্টার জন্য নাই হয়ে গেছে। পরে এসে বলতেছে যে এই ব্যাপার। দেন আমরা জিনিসটা আইডেন্টিফাই করলাম যে না আসলে এভাবে খাওয়া যায়, তাহলে অনেক টাকা সেভ হবে। খাবার নিয়ে বিচের পাশে চলে আসলাম, এখানে বসে বসে খাবো এখন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা ফুকেটের বেশ কয়েকটা ভিউ পয়েন্ট ভিজিট করব, তাও আবার ফ্রিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে অনেক বড় একটা শিপ আছে, দেখতে খুব ভালো লাগতেছে। টাইটানিকের কথা মনে পড়ে গেল।